দেখো আজকে তাহলে আমরা করব ভারতের শস্য। ঠিক আছে, এটাও ভারতের কৃষিকাজের একটি অংশ। এখন ভারতের যে শস্য আছে, ভারত আমরা জানি হচ্ছে গিয়ে ভারত কৃষি প্রধান দেশ। হ্যাঁ, আর এই কৃষিকাজেই হচ্ছে গিয়ে ভারতীয় যে তোমার হচ্ছে গিয়ে ইন্ডিয়ান যে ইকোনমি, সেই ইকোনমির আমরা ব্যাকবোন বলতে পারি। ঠিক আছে, এখন ভারতে বিভিন্ন ধরনের শস্যের চাষ হয়, যেহেতু আমাদের টপিক হচ্ছে মেজর ক্রপস। ঠিক আছে, প্রধান প্রধান শস্য। এখন শস্যের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের শস্য আমাদের ভারতে চাষ হয়ে থাকে। ঠিক আছে, যেমন সেগুলো ফুড ক্রপস হোক, মানে খাদ্যশস্য হোক, তারপরে হচ্ছে ক্যাশ ক্রপ হোক, যেমন অর্থকারী ফসল হোক, বাগিচা শস্য হোক, বা হচ্ছে গিয়ে হর্টিকালচার বা শাকসবজির চাষ হোক। ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে আমাদের যে কৃষির যে সমস্ত কৃষির নয়, শস্যের যে শ্রেণীবিভাগগুলো আছে, সেই শস্যের শ্রেণীবিভাগ। তাহলে আমরা আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধরনের শস্যের চাষ হয়। তাহলে আমাদের আজকের যে পাঠ্য বিষয় সেটি হচ্ছে গিয়ে মেজর ক্রপস, বা ভারতের হচ্ছে গিয়ে তোমার ভারতের খাদ্যশস্য বলাটা ভুল, কারণ আমরা যখন আসবো তখন হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন যে ভাগগুলো, সেই ভাগগুলোতে আসবো। দেখো, আমি এখানে তোমাদেরকে দেখাতে চাই যে আমরা পড়ব কীভাবে, যখন খাদ্যশস্য বা ক্যাশ ক্রপ বা প্ল্যান্টেশন ক্রপ যেগুলো আমাদের আছে। ঠিক আছে, আমরা নর্মালি কী করি, ধরো ধান যখন আমরা পড়ি তখন কী করি বলো তো? ধান যখন আমরা পড়ি তখন হচ্ছে ধান চাষে কত টেম্পারেচার লাগে, কত বৃষ্টিপাত লাগে, কিন্তু এগুলোর বাইরেও কিন্তু অনেক কোশ্চেন আসে, সেগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাতে চাই যে তোমরা পড়ো এইভাবে। ঠিক আছে, যেভাবে আমি করছি সেইভাবেই কিন্তু পড়বে তোমরা। ঠিক আছে, তাহলে হেডিং করে নেবে যে ভারতের হচ্ছে গিয়ে শস্য বা মেজর ক্রপস। আমি ইংরেজিতেই করলাম মেজর ক্রপস। এখন এই যে আমি কি বললাম, ভারত হচ্ছে গিয়ে কৃষি প্রধান দেশ এবং ভারতের ইকোনমি এই কৃষির উপরে কিন্তু নির্ভর করে। কিন্তু বর্তমানে দেখবে এই কৃষির দিকে আর সেইভাবে কেউ আগ্রহ দেখাচ্ছে না। কিন্তু আগ্রহ না দেখালে হবে? আমাদের যে নিত্য প্রয়োজনীয় খাদ্যশস্য, যে ফুড ক্রপস, সেই ফুড ক্রপসের চাহিদা দিন দিন বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, দিন দিন চাহিদা বাড়ছে, কিন্তু সেই হারে কিন্তু প্রোডাকশন আর হচ্ছে না। সুতরাং আমাদের যুব সমাজকে বা শিক্ষিত সমাজকে এই দিকটাতে কিন্তু এগিয়ে আসতে হবে। ঠিক আছে, যাই হোক, মেজর ক্রপস হচ্ছে গিয়ে আমরা যদি শ্রেণীবিভাগ করি, যে ভারতের শস্যের যদি আমরা শ্রেণীবিভাগ করি, তাহলে প্রথমেই আমরা পাবো খাদ্যশস্য। কী পাবো? খাদ্যশস্য। দেখো, খাদ্যশস্যের মধ্যে যেগুলি পড়ে, এবারে এখানে এক্সাম্পল পড়ে কোনগুলি খাদ্যশস্য, পরীক্ষাতে আসে যে কোনটি ক্যাশ ক্রপ নয়, বা কোনটি অর্থকারী ফসল, বা কোনটি বাগিচা ফসল, এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। তাহলে খাদ্যশস্য বা ফুড ক্রপসের প্রথমেই আমরা জানি পড়বে ধান। ঠিক আছে, ধান পড়বে, যেগুলো আমরা খাই। গম পড়বে, মিলেটস জাতীয় আছে। ঠিক আছে, মিলেটস আছে। মিলেটসের মধ্যে কী কী পড়বে? জোয়ার, বাজরা, রাগি। তাহলে জোয়ার পড়বে, বাজরা পড়বে এবং রাগি পড়বে মিলেটসের মধ্যে। ঠিক আছে, এছাড়া ডাল কি পড়বে? ডালও তো আমরা খাই। ঠিক আছে, এখানে হচ্ছে ডালের মধ্যে যেমন তোমার হচ্ছে কি, যেমন তুর বা অড়হর যে ডালটা আছে, ডালের মধ্যে অড়হর থাকবে। ঠিক আছে, অড়হর বা ডালের বিভিন্ন যে সমস্ত আরও এক্সাম্পলগুলো আছে সেগুলো থাকবে, বিভিন্ন প্রকারের যে ডাল সেগুলো থাকবে। এগুলো গেল খাদ্যশস্য। এগুলো কিন্তু উদাহরণগুলো পরীক্ষাতে আসে, বারবার বলছি, সুতরাং এগুলোই ভালো করে জানবে। খাদ্যশস্য। 2 নম্বর আছে কি? অর্থকারী ফসল। দেখো, অর্থকারী ফসল হচ্ছে যেগুলো বিক্রি করে আমরা টাকা পাই, সেগুলোকে আমরা অর্থকারী ফসল বলে থাকি। যেমন অর্থকারী ফসল কী কী? যেগুলো আমরা বিক্রির উদ্দেশ্যে লাগাই। দেখবে আমাদের গ্রামেগঞ্জের দিকে পাট লাগানো হয়, তুলা লাগানো হয়, অনেক সময় তৈলবীজও লাগানো হয়। বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, যেমন সরিষা যদি আমাদের গ্রামেগঞ্জে লাগানো হয়, তো বেশিরভাগ সরিষাটা কী হয়, তেল করা হয় এবং কিছুটা বিক্রি করে দেওয়া হয়, বিক্রির উদ্দেশ্যেও করা হয়। এমনটাও হতে পারে যে আমাদের এদিকে ধান লাগানো হয়, ধানটাও বিক্রি করে দেওয়া হয়। কিন্তু কিছু কিছু শস্য পার্টিকুলারলি হচ্ছে গিয়ে তোমার শুধুমাত্র বিক্রির উদ্দেশ্যেই লাগানো হয়। যেমন ধরো, যেটাকে তিসি বলা হয় আমাদের এদিকের এইদিকের, সেটাকে খসলা বলা হয়, তিসি যেটা। তো সেটাকে বেশিরভাগটা হচ্ছে গিয়ে তোমার বিক্রির উদ্দেশ্যেই কিন্তু লাগানো হয়, যেটা থেকে তেল হয়। ঠিক আছে, সরিষা যদি বলো, সরিষাও কিন্তু হবে। ঠিক আছে, আবার চীনাবাদাম বলো, গ্রাউন্ডনাট যদি বলো। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো ক্যাশ ক্রপের আন্ডারে পড়ে। সুতরাং ক্যাশ ক্রপ আমরা জানবো যে অর্থকারী ফসলের এক্সাম্পল কোনগুলো আছে। এই উদাহরণগুলোর থেকে তোমাদের কিন্তু কোশ্চেন দেয়। তো প্রথমে তুলা বা কটন পুরোটাই হচ্ছে কি তোমার
বিক্রির উদ্দেশ্যে এখানে করা হয়। তুলাটা তুমি নিয়ে কী করবে, তুমি তুলার চাষ করলে তুলাটা নিয়ে তুমি তো কিছু কাজ করতে পারো না, তোমাকে সেটা বিক্রি করে দিতে হবে। আবার ধরো পাট তুমি বাড়িতে পাট লাগালে পাটের যে তন্তুটা বা যে ছালটা থাকবে, সেই ফাইবারটা তুমি কি বাড়িতে রেখে কিছু কাজ করতে পারবে? হ্যাঁ, কিছুটা কাজ করতে পারবে, কিন্তু বাকিটার কাজ করতে পারবে না, তোমাকে বিক্রি করে দিতে হবে। তাহলে তুলা হবে, পাট হবে, এই এক্সাম্পলগুলো মনে রাখবে। তুলা হবে, পাট হবে, তারপরে কী হবে, তোমার তামাক হবে। তামাকও তুমি লাগিয়ে রাখতে পারবে না, তামাক চাষ করা যদিও ইললিগ্যাল। ঠিক আছে, এবার হচ্ছে গ্রাউন্ড নাট হবে, যেটাকে চীনা বাদাম মেবি হয়তো চীনা বাদাম বলা হয়, বাংলাতে চীনা বাদাম বা গ্রাউন্ড নাট বলা হয়। ঠিক আছে, এছাড়া কী হবে, এছাড়া তোমার হচ্ছে গিয়ে তৈলবীজ হবে, বিভিন্ন ধরনের তৈলবীজ, যেমন তিসি থাকবে, তৈলবীজের মধ্যে তিসি থাকবে, সরিষা থাকবে। ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে তোমার পড়ছে ক্যাশ ক্রপের মধ্যে। তৈলবীজের মধ্যে আবার আমি বললাম যে তিসি থাকবে, সরিষা থাকবে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি তোমার তৈলবীজ যে সমস্ত শস্যগুলো আছে সেগুলো। 3 নম্বরে কী আছে, 3 নম্বরে আছে কি বাগিচা শস্য। দেখো বাগিচা শস্য কী আছে, বাগিচা শস্যর মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি বাগিচা, মানে বিশাল আকার বাগিচা তৈরি করে শুধুমাত্র সেগুলোই লাগানো হয়, এবং এগুলো হচ্ছে গিয়ে তোমার একটা দীর্ঘ সময়ের ব্যাপার। যেমন চা বাগিচা, কফি। ঠিক আছে, আবার ধরো বিভিন্ন ধরনের এই যে মশলাগুলো কিন্তু বিশাল বিশাল বাগান তৈরি করে কিন্তু তৈরি করা হয়। ঠিক আছে, এখানে কিন্তু কোশ্চেন আসতে পারে মশলাগুলো নিয়ে, যে কোনো মশলা মনে রাখবে। যেমন ধরো আমি বাগিচা শস্য তাহলে বলতে পারি যেগুলো বাগিচা বিশাল আকার বাগিচা তৈরি করে শস্যের চাষ করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে সেগুলি বিক্রি করা হয়। ঠিক আছে, যেমন কী হবে, চা হলো, কফি হলো, মশলা হলো। দেখো মশলার মধ্যে কি কি থাকবে, মশলার মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি, যেমন ধরো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে লবঙ্গ, যে সমস্ত মশলা আমরা ব্যবহার করি। তারপরে হচ্ছে গিয়ে ধরো আদা। ঠিক আছে, হলুদের চাষ করে, এগুলো সবই হচ্ছে বাগিচা। ঠিক আছে, আদা, হলুদ, আরও যে সমস্ত মশলাগুলো আছে সেগুলো, লঙ্কা বলতে পারো, চিলি লঙ্কা। ঠিক আছে, লঙ্কা, এগুলো হচ্ছে কি তোমার মশলার মধ্যে পড়ে। ঠিক আছে, আবার ধরো এখানে আর একটি জিনিস হচ্ছে তোমার হচ্ছে কি রাবারটা লেখা হয় না, রাবার হবে। পরে কি হবে, নারকেল হবে, কলাও কিন্তু হবে, কলার বাগান থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি তোমার বাগিচা শস্য। ঠিক আছে, বাগিচার তৈরি করা হয় এবং হচ্ছে গিয়ে সেগুলো বিক্রির উদ্দেশ্যে বিক্রি করা হয় ভবিষ্যতে। 4 নম্বরে থাকবে যেটা হর্টিকালচার বা শাক সবজির চাষ। ঠিক আছে, কি শাক সবজির চাষ, এটাও এক ধরনের শস্যের মধ্যে পড়ছে। শাক সবজির চাষ বলতে আমরা কি, যেমন বিভিন্ন ধরনের ধরো আমের চাষ, বা হচ্ছে কি তোমার এখানে বিভিন্ন ভেজিটেবলসের চাষ। ঠিক আছে, বা আলমন্ড বা মানে বিভিন্ন ধরনের বাদামের চাষ। ঠিক আছে, বা আপেল টাপেল, এগুলো যেমন ফলের চাষ, তার সাথে শাকসবজির চাষ, এগুলো হচ্ছে কি তোমার শাকসবজির আন্ডার বা হর্টিকালচারের আন্ডারে পড়ে। ঠিক আছে, এখানে আঙুরের চাষও হতে পারে। তাহলে বিশেষ করে শাকসবজি মানে ভেজিটেবলসের আমরা বলতে পারি। তাহলে ফলমূলের চাষ, ফলমূল। ঠিক আছে, এবারে ফলমূলের আন্ডারে বিভিন্ন রকম থাকতে পারে, অ্যাপেল থাকতে পারে, তোমার ব্যানানা থাকতে পারে, ব্যানানাটাও কিন্তু হর্টিকালচারেও পড়বে। ঠিক আছে, ম্যাঙ্গো থাকতে পারে, আম থাকতে পারে। ঠিক আছে, এছাড়া পিচ থাকতে পারে, মানে পেয়ার থাকতে পারে, তারপরে হচ্ছে গিয়ে তোমার কলা থাকতে পারে। এগুলো হচ্ছে গিয়ে তোমার যে হর্টিকালচার, সেই হর্টিকালচারের আন্ডারে পড়ছে। তাহলে ভারতের প্রধান যে সমস্ত শস্যের চাষ হয় সেই শস্যের হলো এগুলির উদাহরণগুলি কিন্তু এই অর্থকারী এবং বাগিচা থেকে যতগুলি উদাহরণ আছে তোমাদের কাজ হবে প্রত্যেকটি এই উদাহরণকে মুখস্থ করা। ঠিক আছে, এখানে তোমার হচ্ছে গিয়ে আরেকটা আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার যেমন লবঙ্গ আছে, আদা আছে, হলুদ আছে, লঙ্কা আছে। এছাড়া আরও বিভিন্ন ধরনের যে সমস্ত মশলা আমরা বাড়িতে রান্নার কাজে ব্যবহার করি সেগুলো সবই হচ্ছে গিয়ে বাগিচা শস্য। ঠিক আছে, সেগুলি সবই হচ্ছে গিয়ে বাগিচা শস্য। এখন এখানে আরও একটি জিনিস জেনে রাখো, যদিও এটা কৃষিকাজেই চলছে, তবুও এখানে আরেকটি জিনিস বলে রাখি, যেহেতু আমরা এখানে শ্রেণীবিভাগটা পড়ছি, এখানে আরও একটি জিনিস মনে রাখবে যে হচ্ছে কি তোমার ঋতুভিত্তিক যে শ্রেণীবিভাগ আছে,
ঋতুভিত্তিক ফসলের শ্রেণীবিভাগ, ফসলের শ্রেণীবিভাগ যদি আমরা করি, ঠিক আছে, ফসলের শ্রেণীবিভাগ যদি আমরা করি তাহলে কি পাবো? ঋতুভিত্তিক ফসলের যদি শ্রেণীবিভাগ করি, ঠিক আছে, তাহলে শ্রেণীবিভাগের মধ্যে আমরা পাবো, এখানে কি পাবো? একে পাবো খারিফ শস্য, এগুলো কিন্তু পরীক্ষাতে আছে। আমি এখানে একই সাথে লিখছি কারণ তোমাদের একই সাথে এই নোটটা হয়ে যাবে, ঠিক আছে। খারিফ শস্য, তাহলে একসাথে তোমাদের এখান থেকে সুবিধা হবে কোনগুলো খারিফ শস্য কোনগুলো রবি শস্য, ঠিক আছে। খারিফ শস্য তাহলে ঋতুভিত্তিক, মানে ঋতুর উপর ভিত্তি করে যে সমস্ত ফসলের চাষ করি সেগুলোকে আমরা বলছি ঋতুভিত্তিক ফসল। এবার ঋতুভিত্তিক ফসলের আবার তিনটা আছে, খারিফ শস্য আছে, রবি শস্য আছে, জেইদ ক্রপ আছে। খারিফ শস্য কোনগুলো না, যে সমস্ত শস্যগুলো ঠিক মৌসুমি বায়ু শুরু হওয়ার আগে বা গ্রীষ্মকালে যে সমস্ত ফসলের চাষ করা হয়, ঠিক আছে, সেই সমস্ত ফসলগুলোকে বা চাষ করা হয়, কিংবা অনসেট যখন মনসুন শুরু হয় সেই সমস্ত সময়ে যে সমস্ত ফসলের চাষ হয় সেগুলোকে বলা হয় খারিফ শস্য। এখন এখানে খারিফ শস্যের উদাহরণগুলো তোমাদেরকে পড়বে। আমরা নর্মালি জানি, যারা গ্রামেগঞ্জের ছেলেমেয়েরা আমরা সবাই জানি, যেগুলো গ্রীষ্মকাল বা হচ্ছে কি তোমার যেগুলো বর্ষাকালে চাষ করা হয় কী কী ফসল আছে, যেমন ধরো ধান আছে, ঠিক আছে, ধানের চাষ করা হয়, ভুট্টার চাষ করা হয়, ভুট্টার চাষ করা হয়, জোয়ারের চাষ করা হয়। আচ্ছা, এখানে একটা ট্রিকি আছে কিন্তু, এই জোয়ার, আচ্ছা আমি অন্য কালিতে লিখি, এই জোয়ার কিন্তু জোয়ারের একটি বৈশিষ্ট্য আছে, জোয়ার কিন্তু খারিফ এবং রবি উভয়েরই কাজ করে, ঠিক আছে। মানে জোয়ার তোমার দক্ষিণ ভারতে শীতকালে আবার হবে, আর উত্তর ভারতে গ্রীষ্মকালেও কিন্তু খারিফ শস্য হিসেবে জোয়ারের চাষ হবে। তাহলে তোমাদেরকে যদি কোশ্চেন দেয় যে জোয়ার কোন ধরনের শস্য, খারিফ শস্য না রবি শস্য, বা দুটি উত্তর হবে, ঠিক আছে, যে খারিফ এবং রবি শস্য দুটোই হবে, ঠিক আছে। তাহলে জোয়ার এখানে কি হবে? খারিফ আর হচ্ছে গিয়ে রবি হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে ধান হলো, ভুট্টা হলো, জোয়ার হলো, বাজরা হবে, বাজরা হবে, তারপরে তুলা হবে। এই উদাহরণগুলো কিন্তু প্রত্যেকটাই মনে রাখতে হবে। তুলা হবে, ঠিক আছে, চীনা বাদাম হবে, ডাল হবে, ঠিক আছে, ডাল হবে। এইগুলো গেল হচ্ছে গিয়ে তোমার। আর যদি একটু অন্যরকম দিয়ে দেয়, এগুলি গেল হচ্ছে খারিফ শস্যের উদাহরণ। যদি আর একটু অন্যরকম দিয়ে দেয়, ঠিক আছে, তো যদি মুগ ডাল দিল, তাহলে মুগ ডাল কী হবে? মুগ ডাল, মুগ ডাল কি? খারিফ শস্য। আবার ধরো একটা আছে উড়াদ, ঠিক আছে, উড়াদ বা তুর বলা হয়, ঠিক আছে, ইংরেজিতে তুর বলা হয়। তো উড়াদও এক ধরনের ডাল, সেটি হচ্ছে কি খারিফ শস্য। URAD, স্পেলিংটা হচ্ছে URAD, ডাল, ঠিক আছে, মানে পালসেসের আন্ডারে পড়ে, মানে ডালের আন্ডারে মুগ ডাল পড়ে। মানে উড়াদ একটা ডাল হয়, তুর যেটাকে বলা হয় বাংলাতে, সেইটা। এগুলো গেল খারিফ শস্য। তাহলে খারিফ শস্য কখন হবে? গ্রীষ্মকালে বা অনসেট অফ মনসুন, বা অনসেট যখন মনসুন চালু হবে তখন হবে। 2 নম্বরে দেখো কি আছে, রবি শস্য। রবি শস্য কি? রবি শস্য হচ্ছে যেগুলো রবি মার্গের পর শুরু হয়, বা যখন রবি মার্গ থাকে। রবি মার্গ মানে হচ্ছে কি যখন মকর ক্রান্তি রেখার উপর সূর্য লম্বাভাবে কিরণ দেয়, তখন যে সমস্ত শস্যের চাষ করা হয় সেগুলোকে রবি শস্য বলা হয়, ঠিক আছে। আবার অনেকে এটাকে বলে যে যেহেতু রবি মানে হচ্ছে সূর্যের আলোর উপর নির্ভর করে যে সমস্ত শস্যের চাষ করা হয়, মানে শীতকালে তো এমনিতেও তোমার হচ্ছে গিয়ে আলোটা কম থাকে, এবারে ওই সমস্ত শস্যের আলো তুলনামূলকভাবে কম থাকলেও চলে, ওই যতটুকু আলো পাওয়া যায় ততটুকুর উপর ভিত্তি করে যে সমস্ত শস্যের চাষ করা হয় সেগুলোকে রবি শস্য বলা হয়। এটা ভুল নয় কিন্তু, ঠিক আছে। অনেক বই দেখবে বলা আছে যে সূর্যের আলোর উপর যে চাষ করা হচ্ছে সেটা কিন্তু রবি শস্য নয়, ঠিক আছে। আমরা কিন্তু ডিবেটে যাব না, এটুকুই জেনে রাখি যে সূর্যের আলোর প্রাপ্যতার উপর ভিত্তি করে শীতকালের যে সূর্যের আলো, সেই সূর্যের আলোর প্রাপ্যতার উপর ভিত্তি করে যে শস্যের চাষ হয় সেগুলোকে রবি শস্য বলা হয়। তাহলে রবি শস্যের আন্ডারে প্রথমে আমরা কি, শীতকালে আমরা জানি গমের চাষ হয়, গমের সাথে সাথে কিসের চাষ হয়? বার্লির চাষ হয়, ঠিক আছে। বার্লির সাথে সাথে কি হচ্ছে দেখো, আবার জোয়ার, এই যে জোয়ার, এটা দক্ষিণ ভারতে হবে জোয়ার, তাহলে আমি এটা এখানে দিলাম জোয়ার। তাহলে পরীক্ষাতে এটা কিন্তু ট্রিকি কোশ্চেন, এটা আসতে পারে যে জোয়ার হলো এক ধরনের কি ফসল, খারিফ শস্য না রবি শস্য, ঠিক আছে। তাহলে জোয়ার হলো। তারপরে কি থাকবে? তারপর হচ্ছে কি তোমার যে সমস্ত ধরো মাস্টার্ড মানে হচ্ছে গিয়ে তোমার সরিষা, ঠিক আছে, এগুলো। আবার ধরো কি তৈলবীজ, যে সরিষাটা আমরা লিখতে পারি যে তৈলবীজ, কি লিখতে পারি এখানে? তৈলবীজ জাতীয় যে সমস্ত আছে, আচ্ছা ব্র্যাকেটে লিখছি তৈলবীজ, হয়েছে। সুতরাং এগুলো গেল প্রধান হচ্ছে কি তোমার রবি শস্য। তার মধ্যে পরীক্ষাতে আসে কোনগুলি? জোয়ার আসে, বাজরা আসে,
তুলা আসে, চীনাবাদাম আসে, তার সাথে বার্লিটা দেয়। গম দেবে না, গমটা মোটামুটি সবাই মোরললেস জানে, ঠিক আছে। অনেক সময় তৈলবীজটা দিয়ে দেয়, তৈলবীজটাও তোমরা জানো। 3 নম্বরে আছে গিয়ে জেইদ ক্রপ। কি জেইদ ক্রপ? জেইদ ক্রপগুলো হচ্ছে গিয়ে যেগুলো আমরা ভেজিটেবলসের চাষ, যেগুলো শাক সবজির চাষ আমরা যেগুলো করি, ঠিক আছে। এখানে শাক সবজির চাষ জেইদ হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে বিশেষ করে অন্য ধরনের এক ধরনের ডাল হয়, পালস হয়, সেটাও কিন্তু জেইদ ক্রপ হয়। বিভিন্ন ধরনের পশু খাদ্যের যে সমস্ত চাষ হয়, এটা মনে হয় পশু খাদ্যের চাষ। তাহলে আমরা জেইদ ক্রপে বলতে পারি শাক সবজি, বলতে পারি কি শাক সবজি বলতে পারি। তার সাথে ফলের চাষ, তার সাথে আমরা কি বলতে পারি, তার সাথে আমরা বলতে পারি কি, তার সাথে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে তোমার এটা নয়, তার সাথে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের পশু খাদ্যের চাষ। পশু খাদ্যের চাষ দেখো, এইগুলো গেল ঋতুর উপর ভিত্তি করে ভারতে যে সমস্ত ফসলের চাষ হয় সেই ফসলগুলো। এখন এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, যেহেতু তোমরা একই সাথে পড়ছো খাদ্যশস্য, সেহেতু আমি চাইলাম যে পুরোটা যেন একসাথে থাকে, তাহলে তোমাদের এই নোটটা বানাতে সুবিধা হবে। যেহেতু এই যে এটা হচ্ছে কি কৃষিজ ফসলের শ্রেণীবিভাগেরটা আমি বললাম, কিন্তু তাও বললাম কারণ এখানে উদাহরণগুলোর জন্য আমি বললাম, যেহেতু একবার দেখলেই যেন পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। এইবারে আমরা চলে আসবো খাদ্যশস্য। দেখো এই খাদ্যশস্যগুলো পড়বে কীভাবে, ঠিক আছে। খাদ্যশস্য পড়বে কীভাবে, তাহলে আমরা খাদ্যশস্য কোথায় লিখেছি? খাদ্যশস্য আমরা এখানে লিখেছি। খাদ্যশস্যের প্রথমে কী আছে? ধান। তাহলে আমাদেরকে ধান কীভাবে পড়তে হবে দেখো, ঠিক আছে। ধান ভারতের প্রধান আমরা শস্য জানি, ঠিক আছে। তাহলে আমরা প্রধান হেডিং করব খাদ্যশস্য। তোমরাও কিন্তু ঠিক এইভাবে বাকি যেগুলো আছে সেইভাবেই পড়ার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে খাদ্যশস্য আমরা প্রথমে হেডিং করে নেব খাদ্যশস্য, তারপর লিখবে ধান। ধানের বিজ্ঞানসম্মত নাম আমরা জানি যে ধানের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে গিয়ে অরাইজা সেটিভা, ঠিক আছে। অরাইজা সেটাইভা কেউ কেউ বলে, আবার অরাইজা সেটিভাও অনেক সময় বলে। তাহলে ধানের বিজ্ঞানসম্মত নাম কি? অরাইজা সেটিভা, ঠিক আছে। মনে রাখবে পৃথিবীর অর্ধেক মানুষের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। তাহলে কি আমি এগুলো লিখছি না, পৃথিবীর প্রায় অর্ধেকের বেশি মানুষের প্রধান খাদ্যশস্য হচ্ছে গিয়ে ধান, ঠিক আছে। ধানের মধ্যে তোমার হচ্ছে গিয়ে খাদ্যের যে হচ্ছে গিয়ে যে খাদ্যগুণ, সেটা হচ্ছে গিয়ে ধানের মধ্যে সব থেকে বেশি। তুমি যদি গম, জব, ওট এইসবের থেকে যদি কেউ ভাত খায় বা রাইস খায়, তাহলে কি তাদের মধ্যে খাদ্যগুণটা সব থেকে বেশি। ধান মনে রাখবে যে মৌসুমি অঞ্চল, ঠিক আছে। মৌসুমি অঞ্চল যেমন দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত মৌসুমি অঞ্চলগুলো আছে, সেই সমস্ত অঞ্চলের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের ভারতে মনে রাখবে, আমাদের ভারতে প্রায় 70% কিসের চাষ হয়, মানে হচ্ছে গিয়ে 70%, তার মানে আমরা বলতে পারি 3/4, ঠিক আছে। কত? 3/4 হচ্ছে গিয়ে অংশ জুড়ে বা জমিতে ধানের চাষ হয়। এটাও কিন্তু একটা কোশ্চেন, ধানের চাষ হয়। তাহলে বুঝতে পারছো তো, 3/4 এরিয়াতে ধানের চাষ হয় আমাদের ইন্ডিয়াতে, তার মানে অর্ধেকের বেশি, ঠিক আছে। তার মানে অর্ধেকের বেশি লোক কিন্তু ধানের উপর নির্ভরশীল। সারা পৃথিবীব্যাপী 10,000 রকমের ধানের চাষ হয়। কত? 10,000 রকমের ধানের চাষ হয়। তার মধ্যে শুধুমাত্র ভারতেই 4,000 রকমের ধানের চাষ হয়ে থাকে। ধানের চাষ হয়ে থাকে। তাহলে দেখো, শুধুমাত্র ভারতে 4,000 রকমের তোমার কিন্তু ধানের চাষ হয়ে থাকে, হয়েছে। এইবারে দেখো ব্যাপার হচ্ছে গিয়ে এরপরে যে আমরা বিষয়গুলোতে আসব, যে ধানের বিভিন্ন হচ্ছে গিয়ে প্রকার আছে, যে ধান হচ্ছে কয় প্রকার, এরকম আছে গিয়ে আউশ আমন বড় নয়, ঠিক আছে। আমরা এখানে যে শ্রেণীবিভাগটা করব সেটা হচ্ছে গিয়ে তোমার ধানের যে শ্রেণী বা বিভিন্ন তাদের প্রকৃতি, বৈশিষ্ট্য এবং জমির উচ্চতার হিসেবে তোমার ভাগ করা হয়। এখানে আমরা যে প্রধান ভাগটা করব, আমরা আউশ আমন পরে আসবো, ঠিক আছে। এখানে উচ্চতার বিচারে, ঠিক আছে। তাহলে আমরা হেডিং করে নিই যে ধানের শ্রেণীবিভাগ। ধানের শ্রেণীবিভাগ। ধানের শ্রেণীবিভাগ প্রথমেই আমরা
যদি ভাগটা করি, প্রথমেই আমরা উচ্চতার বিভিন্ন, আমি কি বললাম, বিভিন্ন রকমভাবে ভাগ করা যেতে পারে, প্রকৃতির উপর, বৈশিষ্ট্যের উপর, জমির উচ্চতা। তাহলে প্রথমেই থাকবে জমির উচ্চতার উপর, জমির উচ্চতার ওপর ভিত্তি করে, আমি আস্তে আস্তে লিখছি, চাপ নেই, ভিত্তি করে, ঠিক আছে। জমির উচ্চতার উপর ভিত্তি করে ধানকে কটি ভাগে ভাগ করা হচ্ছে? ধানকে না স্যার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা উচ্চভূমির ধান আর একটা নিম্নভূমির ধান। এখন উচ্চভূমির যে ধান সেটাকে বলা হয়, দেখো এগুলো অনেক জিনিস, জাপনিকা, জাপনিকা ধান। আচ্ছা, এই শ্রেণীবিভাগের আগে বলার আগে আমি এখানে আরেকটা জিনিস মিস করে গেছি, যে মনে রাখবে ধান চাষ, এইখানের পয়েন্টে বেসিক যখন আমি পয়েন্টগুলো বলছিলাম, ধান চাষ মূলত 8 ডিগ্রি থেকে 30 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডের মধ্যে হয়ে থাকে। কত? 8 ডিগ্রি থেকে 30 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডের মধ্যে হয়ে থাকে, এবং এর উচ্চতা হচ্ছে কি, গড় উচ্চতা 2500 মিটার মিন সি লেভেল, সমুদ্র সমতল থেকে 2500 মিটার উচ্চতা পর্যন্ত এর চাষ হয়ে থাকে। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে এটা ক্রান্তীয় ফসল। ক্রান্তীয় ফসল, কিছু কিছু বৈশিষ্ট্য আলোচনা করা হয়নি, ক্রান্তীয় ফসল, ঠিক আছে, যেটি হতে গেলে প্রচুর বৃষ্টিপাত এবং কি প্রচুর বৃষ্টিপাত, তার সাথে তাপমাত্রা লাগবে, প্রচুর তাপমাত্রায়, প্রচুর মানে প্রচুর কি 26 ডিগ্রির বেশি, এভারেজ 21 থেকে 26 ডিগ্রি, ঠিক আছে। প্রচুর বৃষ্টিপাত মানে 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত। তখন চেরাপুঞ্জি থেকে তোমার হবে কি হবে না, ধানের গোড়াগুলো পচে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে গিয়ে কিছু বেসিক কনসেপ্ট, যে 8 থেকে 30 ডিগ্রি ল্যাটিটিউড নর্থ যে ল্যাটিটিউড, তার মধ্যেই হবে 2500 মিটার যে গড় উচ্চতা আছে তার মধ্যেই হবে। এটি একটি ক্রান্তীয় ফসল, প্রচুর বৃষ্টিপাত এবং তাপমাত্রা প্রয়োজন, এই জন্য একে হাংরি ক্রপসও বলা হয়, একে ক্ষুধার্ত ফসলও বলা হয়। সেই জন্য দেখবে আমাদের এখানে বর্ষাকালে যে ধানের চাষ হয় প্রচুর, যেখানে এখন যেমন ধানের রোপণ শুরু হবে, এখন দেখো সাথে সাথে একটা ওয়েদার আছে, ব্যবসা নিয়ে একটা ওয়েদার আছে, তার সাথে হচ্ছে কি গরমটাও আছে, ঠিক আছে। তার মানে হচ্ছে গিয়ে প্রচুর বৃষ্টিপাত এবং তাপমাত্রা লাগে, তার মানে হাই হিট এবং হাই হিউমিডিটি। এটাকে যদি ইংরেজিতে করানোর সময় ইংরেজিতে এটাকে হাই হিট লেখা থাকে, হাই হিট অ্যান্ড হাই হিউমিডিটি, এটা লিখে রাখবে, হাই হিউমিডিটি, হয়েছে, ব্যাস। এরপরে আমরা চলে আসবো তো ধানের শ্রেণীবিভাগ, যে উচ্চতার ভিত্তিতে আমরা ধানকে কটি ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে, ধানকে কটি ভাগে ভাগ করতে পারি। তাহলে প্রথমে হচ্ছে কি উচ্চভূমির ধান বা হচ্ছে কি জাপনিকা ধান। এখন উচ্চভূমির ধান বা জাপনিকা ধান কোনগুলো মনে রাখবে, এই যে ধানটা হচ্ছে কি একটা নিকৃষ্ট মানের ধান। কি বলছি? এই ধানটি, তাহলে আমি প্রথম পয়েন্টে আমি লিখে দিচ্ছি, এটি নিকৃষ্ট শ্রেণীর মানে প্রোডাকশন কম হবে, নিকৃষ্ট শ্রেণীর ধান। 2 নম্বর মনে রাখবে যেহেতু নিকৃষ্ট শ্রেণীর, এর উৎপাদনও কম হবে, ঠিক আছে। আর এই ধরনের যেহেতু নিকৃষ্ট শ্রেণীর, উৎপাদন কম, ঠিক আছে, তাহলে এই ধানটা নর্মালি কারা লাগাবে না, বিভিন্ন উপজাতি, যাদের কাছে কোনো কিছু অ্যাভেলেবেল নেই, তাহলে বিভিন্ন উপজাতির মানুষ এই ধরনের ধানের চাষ করে। এখন আরও একটি বৈশিষ্ট্য আছে, তাহলে এগুলো তোমার হচ্ছে কোন অঞ্চলে দেখা যায়, উচ্চভূমি বা জাপনিকা যে ধান আছে, সেই ধান কোথায় বা কোন জলবায়ুযুক্ত অঞ্চলে চাষ হয়। মনে রাখবে এটি আর্দ্র এবং শীতল জলবায়ু অঞ্চলে। তাহলে পরীক্ষাতে কিন্তু এগুলো কোশ্চেন আসতে পারে, আর্দ্র ও শীতল জলবায়ুযুক্ত অঞ্চলে চাষ করা হয়। এটা কিসে গেল? এটা হচ্ছে উচ্চভূমির ধান। এরপরে আছে কি নিম্নভূমির ধান বা লোল্যান্ড, বা যেটাকে বলা হয় ইন্ডিকা। তাহলে
2 নম্বরে আছে গিয়ে নিম্নভূমির ধান। তাহলে নিম্নভূমির ধান কি? ইন্ডিকা শ্রেণী। ভারতে সবথেকে বেশি চাষ হয় বলে এটাকে ইন্ডিকা শ্রেণীও বলা হয়। না এই প্রকার ধান তাহলে কোথায় চাষ হবে? না উষ্ণ এবং আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চল, উষ্ণ ও আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চল, আর্দ্র জলবায়ু যুক্ত অঞ্চলে চাষ হয়, যুক্ত অঞ্চলে চাষ হয়। 2 নম্বর পয়েন্ট কি? না পৃথিবীর 95% যে প্রোডাকশন হয় ধানের, তার মধ্যে 95% হলো এই শ্রেণীভুক্ত, হলো এই শ্রেণীভুক্ত হয়েছে। ঠিক আছে, আর মনে রাখবে এর হেক্টর প্রতি উৎপাদন বেশি হয়, হেক্টর প্রতি উৎপাদন বেশি হয়। তার সাথে কি হবে? হেক্টর প্রতি যেহেতু উৎপাদন বেশি হচ্ছে, তাই জন্যে কি হবে, উন্নত মানের এখানে ধান লাগানো হচ্ছে। উন্নত মানের ধান যেহেতু লাগানো হচ্ছে, তাই জন্যে কী হবে, এখানে চালের মানও বেশ উন্নত। ধান থেকে যে চালটা পায় সেই চালের মানও খুবই উন্নত। কি চালের মান খুবই উন্নত হয়েছে। তাহলে এইগুলো গেল হচ্ছে গিয়ে জমির উচ্চতার অনুযায়ী বা প্রকৃতির অনুযায়ী বা বৈশিষ্ট্য অনুযায়ী বা জমির উচ্চতার উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ। এখন এখানে একটি জিনিস মনে রাখবে, ধান চাষকে কি বলা হয়? ধান চাষকে দেখবে বলা হয়, ধান চাষকে বলা হয় কি? হো কালচার বলা হয় না? তোমরা নিশ্চয়ই পড়েছো যে হো কালচার কাকে বলা হয়। এখন কেন বলা হয় হো কালচার? ঠিক আছে, হো কালচার কি জিনিসটা কি? অ্যাকচুয়ালি হো কালচার জিনিসটা কি? মনে রাখবে, হো কালচার হচ্ছে গিয়ে এক ধরনের কৃষি ব্যবস্থা, অনেক প্রাচীন কৃষি ব্যবস্থা। তাহলে হো কালচার কি? হো কালচার হচ্ছে এক ধরনের প্রাচীন কৃষি ব্যবস্থা, যেখানে কি করা হয়, যেখানে ফসলটাকেও প্রোডাকশন করার জন্য বা ফসলটাকে বাঁচিয়ে রাখার জন্য বা ফসলটাকে পরিচর্যা করার জন্য বিভিন্ন ধরনের প্রাচীন পদ্ধতি বা বিভিন্ন ধরনের ছোট বড় যন্ত্রপাতি, বিশেষ করে ছোট যন্ত্রপাতির ব্যবহার সর্বাধিক হয়ে থাকে। তাহলে আমি বলছি যে হো কালচার জিনিসটা কি না, হো কালচার হচ্ছে একটা প্রাচীন কালচার বা এগ্রিকালচার। সেই কালচারে কি করা হয় না, সেই কালচারে উৎপাদনের জন্য বা কোনো ফসলের উৎপাদনের জন্যে সেখানে তাকে পরিচর্যা করার জন্যে কি করা হয়, ছোট বড় ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র বা প্রাচীন যন্ত্র, ঠিক আছে, ব্যবহার করা হয়। সেই ধরনের চাষবাসকে বা সেই ধরনের কালচারকে হো কালচার বলা হয়। তাহলে ধান চাষের ক্ষেত্রেও কি? ধান চাষের ক্ষেত্রে দেখবে ধান লাগানোর পর ধানের আগাছা পরিষ্কার বা ধান চাষে ওষুধ দেওয়া বা হচ্ছে গিয়ে তোমার জলসেচের জন্যে বা ধরো হচ্ছে গিয়ে কোনো জিনিসকে হচ্ছে গিয়ে গাছগাছাড়া হয়ে গেছে তারকে পরিচর্যা করা, পরিষ্কার করা, তার জন্য কি ছোটো ছোটো যন্ত্র লাগে, ইনস্ট্রুমেন্ট লাগে। ঠিক আছে, এই জন্যে ধান চাষ এক ধরনের হো কালচারের অন্তর্ভুক্ত। তার মানে হো কালচারের অন্তর্ভুক্ত কেন, বুঝতে পেরেছো ব্যাপারটা? ঠিক আছে, আর ধান চাষ হচ্ছে কি নিবিড় প্রকৃতির, মানে এখানে লেবার ইন্টেন্সিভ। আমাদের ইন্ডিয়াতে কি হয়, লেবার ইন্টেন্সিভ, কিন্তু এখানে লেবারের পরিমাণটা কিন্তু বেশি লাগে। ঠিক আছে, তাহলে আমরা ধান চাষকে কেন হো কালচার সেটা বুঝতে পারলাম আর কি। আর জমির উচ্চতার ভিত্তিতে ধানের যে সমস্ত শ্রেণীবিভাগটা আছে সেই শ্রেণীবিভাগটা আমরা দেখলাম। তাহলে এটা গেল 1 নাম্বার পেজ। এটা 1 নাম্বার পেজ, তোমাদের এটা ক্লাস নোটটা আমি পিডিএফে দিয়ে দেবো। ঠিক আছে, 2 নাম্বার পেজে আমরা লিখব যে যখন আমরা শ্রেণীবিভাগ করছি তখন রোপণের ভিত্তিতে ধান চাষের শ্রেণীবিভাগ। তাহলে এটা 2 নাম্বার পেজ। ঠিক আছে, তাহলে আমরা এখানে করব সেই সিজনাল, মানে হচ্ছে কি ধরো এই যে রোপণের ভিত্তিতে, ঠিক আছে, রোপণের ভিত্তিতে বা সময়ের ভিত্তিতে আমরা ধান চাষের কী কী শ্রেণীবিভাগ করতে পারি। ঠিক আছে, শ্রেণীবিভাগ করতে পারি। তাহলে ধান চাষের শ্রেণীবিভাগ সময়ের ভিত্তিতে, তাহলে লিখো সময়ের ভিত্তিতে ধানের শ্রেণীবিভাগ।
সময়ের ভিত্তিতে কি আমরা ধরো একটা খারিফ সময়ে বা গরমের সময়ে আমরা ধান লাগাই, ঠিক আছে। খারিফের সময় যে তোমার হচ্ছে গিয়ে ধানটা লাগায় তার নাম হচ্ছে আউশ, মনে রাখবেন, আউশ ধান, ঠিক আছে, আউশ ধান। তাহলে আউশ মানে হচ্ছে কি আমরা যে বর্ষাকালে যেটা লাগাবো আর কি, সেটা হচ্ছে গিয়ে আউশ ধান। এবার পরীক্ষাতে কোশ্চেন আসে এই আউশ ধান কখন লাগানো হয়। তাহলে এটা ধান লাগানোর সময় আমরা এখানে লিখে দিলাম, ধান লাগানোর সময়, আর কাটার সময়, ধান কাটার সময়। এগুলি কিন্তু পরীক্ষাতে আসে, কাটার সময়। এগুলো বেসিক জিনিস, কিন্তু এগুলোই আমরা ভুলে যাব, আউশ আমনের মধ্যে আমরা গুলি যাই। তাহলে 1 নম্বর আছে খারিফ, সময়ের ভিত্তিতে খারিফ। প্রথমে আছে আউশ, মানে এখানে ধানের প্রকার, ধানের প্রকার, ধান লাগানোর সময়। আউশ ধান তাহলে কখন লাগাবে? এই মে জুন মাসে, কোথাও মে মাসে লাগানো হয়, বর্ষার উপর ভিত্তি করে এই ধানটা লাগানো হয়। হারভেস্ট কখন করা হয়? না, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে গিয়ে হারভেস্ট করে নেওয়া হয়, বুঝেছে। 2 নম্বরে আরও একটি শ্রেণীর ধান আছে, সেটি হচ্ছে উইন্টার বা শীতকালে যে ধানটা চাষ করা হয়, ঠিক আছে, বা রবি আমরা বলতে পারি এখানে, রবি। তাহলে এই সময় কি করছি? এই সময় আমরা লাগাচ্ছি আমন ধান, আমন ধান আমরা লাগাচ্ছি। তার সাথে কি, তার সাথে শালি বলে একটা ধান আছে, সেই ধানও কিন্তু এই সময়তে লাগানো হয়। কখন লাগানো হবে? না, এই যে তোমার হচ্ছে গিয়ে এটা লাগা হবে তোমার হচ্ছে গিয়ে মানে তোলা হবে যেহেতু হচ্ছে কি তোমার নভেম্বর ডিসেম্বর মাসে, ওই জন্য এটাকে রবির উপর ভিত্তি করে করা হয়েছে। তার মানে হচ্ছে কি, দেখো এইটা হচ্ছে কি খারিফটা হচ্ছে গিয়ে যখন ঠিক গ্রীষ্মটা আসছে তখন কিন্তু আমরা এটা লাগাচ্ছি। এখন ঘুরতর যখন বর্ষা, যখন জুন জুলাই মাসে যখন লাগাচ্ছি, জুন জুলাই মাসে যেটা আমরা লাগাচ্ছি সেটা হচ্ছে আমন ধান, ঠিক আছে। এখন এটাকে রবির আন্ডারে কেন ফেলা হয়েছে? কারণ জুন জুলাই যখন এটা তুলতে তুলতে হয়ে যাচ্ছে, তখন এটা নভেম্বর ডিসেম্বর হয়ে যাচ্ছে, নভেম্বর ডিসেম্বর হয়ে যাচ্ছে তুলতে তুলতে, মানে এখানে শীতকাল পড়ে আছে, ওই জন্য এটাকে রবি ক্রপ, রবির আন্ডারে ফেলা হয়েছে, মানে রবি যে ক্রপ সেই ক্রপের আন্ডারে ফেলা হয়েছে। এখন অপর একটি ধান আছে, সেটি হচ্ছে কি তোমার বসন্তকালে যে ধান লাগানো হয়, বসন্ত সময়ে যে সমস্ত ধান লাগানো হয়, মানে এই যে তখন তোমার হচ্ছে গিয়ে যে নভেম্বর এবং ডিসেম্বর মাসে তোলার পর যে ধানটা লাগাবো সেটাই হচ্ছে কি বোরো ধান, বসন্তকালীন ধান, বা এটাকে বোরো ধান বলা হয়, বোরো ধান বলা হয়। কখন লাগানো হয় বোরো ধান? নভেম্বর ডিসেম্বর মাসে যখন রবি ক্রপস বা আমন ধানটা তোলা হয়। তার মানে আমরা আচ্ছা আগে লিখে নিই তারপরে বলছি। নভেম্বর ডিসেম্বর মাসে লাগানো হচ্ছে এবং মার্চ এপ্রিল মাসে এটাকে আমরা হারভেস্ট করছি। তাহলে আমরা বলতে পারি, দেখো একটা বর্ষার আগে আমরা লাগাচ্ছি আউশ, তাই তো আমরা এইভাবে বলতে পারি, বর্ষার আগে কি লাগাচ্ছি? আউশ, ঠিক আছে। অনেক সময় এটা এপ্রিল মে মাসেও লাগিয়ে দেওয়া হয়, যে মে মাস লেখানো আছে এটা এপ্রিল মে মাসেও কিন্তু লাগানো হয়, এই আউশ ধানটা এপ্রিল মে মাসেও লাগানো হয়। তাহলে প্রথমে কি হচ্ছে, যখন শুরু হচ্ছে এপ্রিল মে মাসও এটাকে আমরা লাগাচ্ছি বর্ষার আগে, এটা এখানে লিখলে বর্ষার আগে, তাহলে বর্ষার আগে। এইবারে যখন আমাদের অনসেট অফ মনসুন হচ্ছে, আচ্ছা অনসেট অফ মনসুন, তখন আমরা কি লাগাচ্ছি? তখন আমরা আমন ধান লাগাচ্ছি। এই আমন ধান আমরা যখন তুলে নেব শীতকালে, নভেম্বর ডিসেম্বর মাসে যখন তুলে নেব, তখন আমরা কি ধান লাগাবো? তখন আমরা বোরো ধান লাগাবো, বোরো ধান লাগাবো, ঠিক আছে। কখন লাগাবো? না নভেম্বর এবং ডিসেম্বর। তোমরা আবার এটা গুলিয়ে ফেলো না রিট্রিট অফ মনসুনের সাথে। নভেম্বর এবং ডিসেম্বর মাসে বোরো ধানটা লাগানো হচ্ছে। তাহলে আমরা প্রথমে গ্রীষ্মের শুরুতে আমরা লাগিয়ে দিচ্ছি কি, গ্রীষ্মের শুরুতে মানে গ্রীষ্মের পরে, ঠিক আছে, আমরা লাগিয়ে দিচ্ছি যে শুরু হয়েছে, তারপরে আমরা শীতটা যখনই কেটে যাবে তখনই আমরা লাগাবো আউশ ধান, এবং যখনই বর্ষা চলে আসবে তখনই আমরা লাগাবো আমন ধান, এবং আমন ধান উঠিয়ে নেওয়ার পর আমরা লাগাবো বোরো ধান। এবারে কেউ এটা লাগাতেও পারে, কেউ 3টেও লাগাতে পারে, কেউ 2টোও লাগাতে পারে, কেউ 1টাও লাগাতে পারে। এটা ডিপেন্ড করছে সেই অঞ্চলের তোমার হচ্ছে গিয়ে কীরকম কী জলসেচের প্রাপ্যতা রয়েছে তার উপর, ঠিক আছে। আচ্ছা লাস্টে তোমাদেরকে আমি একটা ফসলের একটি শ্রেণীবিভাগ করব ব্যবহার অনুসারে, অ্যাকর্ডিং টু দেয়ার ইউজ, ঠিক আছে। সেই ব্যবহার অনুযায়ী খাদ্যশস্য এবং কমার্শিয়াল ক্রপ, সেইটা আমি সবার লাস্টে দেখাচ্ছি। ধানটা আমি শেষ করে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন এগুলো গেল হচ্ছে শ্রেণীবিভাগ,
ঠিক আছে। এখন এই যে ধান চাষ লাগানোর কিন্তু বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, ঠিক আছে। আমরা মূলত 4 ধরনের পদ্ধতি আছে, মনে রাখবেন। মানে ধান লাগানোর 4 ধরনের পদ্ধতি আছে। এবার সেই পদ্ধতিগুলো আমরা দেখব কি কি পদ্ধতি আছে, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে কি, মনে রাখবে আমাদের 4টে পদ্ধতি আছে। কি কি? তাহলে আমরা এখানে লিখব যে ধান চাষের পদ্ধতি, ধান চাষের পদ্ধতি। এখন দেখো এইগুলো তোমরা এইভাবে পড়বে, যে ক্রপসগুলো আছে, শস্যগুলো, সেগুলো এইভাবে পড়বে। এখন সব ক্ষেত্রে যে লাগানোর পদ্ধতি আছে বা সবার শ্রেণীবিভাগ আছে এমনটা কিন্তু নয়। আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে তোমরা নোটসগুলো বানাবে কীভাবে, নোটসগুলো পড়বে কীভাবে। এইভাবে যদি পড়ো তাহলে তোমাদের ওই টপিকটা বা ওই জিনিসটা সম্বন্ধে তোমরা কিন্তু 100%ই তোমাদের নলেজে তোমাদের ব্যাপারটা থাকবে, ঠিক আছে। তাহলে ধান চাষের পদ্ধতিসমূহ কী কী আছে না, ধান চাষের আমি কি কি বললাম, ধান চাষের 4টে পদ্ধতি আছে। দেখো প্রথমে আছে কি তোমার ব্রডকাস্টিং মেথড, আমি বাংলাতে লিখব মেথড। ব্রডকাস্টিং মেথড হচ্ছে বপন পদ্ধতি। 2 নম্বরে আছে প্ল্যান্টেশন বা ট্রান্সপ্ল্যান্টেশনও ওকে বলা হয়। আচ্ছা, প্ল্যান্টেশন লিখো, তারপর ওটা লিখছি প্ল্যান্টেশন অর ট্রান্সপ্ল্যান্ট করা হয়, বলা নয় মেথড। আমি মেথডগুলো আলোচনা করছি, আগে লিখে নাও। এটাকে বলা হয় রোপণ পদ্ধতি। এটাই কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে রোপণ পদ্ধতি। 3 নম্বরে আছে ড্রিল পদ্ধতি, ড্রিল করা। এটার বাংলা কি হবে, ড্রিল খনন করা, খনন পদ্ধতি। বাংলাতে খনন পদ্ধতি শুনতে একটা কীরকম লাগে, যাই হোক ড্রিলটাই বলবে। এবং লাস্ট ওয়ান একটা আছে, সেটা হচ্ছে কি তোমার জাপানিজ মেথড বা জাপানীয় পদ্ধতি। কি? জাপানীয় পদ্ধতি। বা জাপানিজ মেথড, আমি বাংলাতে লিখলাম, ঠিক আছে। প্রথমের দুটো খুবই ইম্পর্ট্যান্ট, একটা ব্রডকাস্টিং মেথড আছে, একটা প্ল্যান্টেশন বা ট্রান্সপ্ল্যান্টেশন মেথড আছে, হয়েছে। প্রথমে দেখো ব্রডকাস্টিং যে মেথডটা আছে, ব্রডকাস্টিং যে মেথড আছে, ব্রডকাস্টিং মেথডের মানে হচ্ছে বপন পদ্ধতি। দেখো এরও কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো পড়তে হবে, ঠিক আছে। ব্রডকাস্টিং মানে কি, ছড়িয়ে দেওয়া। ব্রডকাস্ট মানে কি, কোনো যখন আমরা এই যে ব্রডকাস্ট হয় মানে সম্প্রচার করা হয়, মানে চারিদিকে কোনো একটা খবরকে ছড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে, ব্রডকাস্টিং মেথড। ঠিক ছড়িয়ে দেওয়ার মতো যখন আমরা ধান লাগাই তখন সেটাকে ব্রডকাস্টিং পদ্ধতি বা ব্রডকাস্টিং মেথড বলা হয়, তাই তো। এখন ব্রডকাস্টিং মেথড মানে কি, যে সমস্ত জায়গাতে, মনে রাখবে, যেখানে ব্রডকাস্টিং মেথড সেখানে অ্যাপ্লিকেবেল, যেখানে ছড়িয়ে দেওয়া হয়, মানে ধানের বীজগুলোকে ছড়িয়ে দেওয়া হয়। কোনো একটা জায়গাতে প্রথমে একটা ক্ষেত তৈরি করা হবে বা জমি তৈরি করা হবে, ধরো এইভাবে জমি তৈরি করা হবে, এখানে জমি তৈরি করা হবে। এই জমি তৈরি করার পর এখানে ধানের বীজগুলি ছড়িয়ে দেওয়া হয়, সম্প্রচার করে দেওয়া হয়। সম্প্রচার তো বলা হয় না, এখানে ছড়িয়ে দেওয়া হয়, এটাকে বলে বপন পদ্ধতি, ঠিক আছে। বপন পদ্ধতি বলে কেউ একজন জমিটা তৈরি করলো এবং কেউ ওইজন গিয়ে ওই ধানের বীজগুলোকে ছড়িয়ে দিল, এই পদ্ধতিটাকে বলা হয় ব্রডকাস্টিং বা বপন পদ্ধতি। এখন এই পদ্ধতিটারও কিছু কিছু বৈশিষ্ট্য আছে। যদি বলো স্যার কী কী বৈশিষ্ট্য আছে, না প্রথমেই মনে রাখবে যে এই পদ্ধতিটা সেখানেই সম্ভব যেখানে জলের প্রাপ্যতা কম, ঠিক আছে। লিখবে জলের প্রাপ্যতা যেখানে কম থাকে, প্রাপ্যতা কম থাকে, যেখানে জমি, পরের পয়েন্ট, জমি উর্বর নয়, মানে ততটা উর্বর নয়, উর্বর নয়, ঠিক আছে। বিশেষ করে এই অঞ্চলগুলোতে কিন্তু এই পদ্ধতিতে চাষ করা হয়, ঠিক আছে। এখন
এই পদ্ধতিতে দেখো, যেহেতু তুমি নিয়ে গিয়ে বীজগুলো ছড়িয়ে দিলে, এবার কোথাও বেশি বীজ পড়তে পারে, কোথাও কম বীজ পড়তে পারে। তার ফলে কী হবে, তার ফলে কোথাও চারা গাছগুলো ঘন ঘন বেরিয়ে যাবে, চারা গাছগুলো কোথাও ফাঁকা ফাঁকা বেরিয়ে যাবে। তার ফলে কী হবে, কোথাও আগাছা বেশি হবে, তাই তো। ধরো এখানে প্রচুর পরিমাণে এখানে লাগিয়েছো, এখানে আবার ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এবারে এখানে আগাছা প্রচুর জন্মে গেছে। তাহলে আগাছাগুলো যখন একসাথে ধানের গাছের সাথে লেগে থাকবে, ঘন সঙ্গবদ্ধ থাকবে, তখন কিন্তু সেখানে তুমি আগাছা পরিষ্কার করতে পারবে না। ঠিক আছে, তার মানে পরের পয়েন্টে লিখবে যে আগাছা পরিষ্কার করা সম্ভব হবে না। দেখো এখানে যেহেতু পরিষ্কার করা সম্ভব নয়, এখানে আরও একটি পয়েন্ট মনে রাখবে, যেহেতু এরকম একটা জমি তৈরি করবে এবং সেই জমিটা তৈরি করার পর তুমি চারদিকে ছড়িয়ে দেবে, তাই জন্য লেবার কম লাগবে, তাহলে কম শ্রমিক লাগবে, তাই তো, কম শ্রমিক লাগবে, কম শ্রমিক লাগবে। তার মানে এখানে লেবারের পরিমাণটা হচ্ছে গিয়ে কম লাগবে। এখানে মনে রাখবে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে তাহলে কোন কোন জায়গাতে চাষ করা হয় বপন পদ্ধতির মাধ্যমে, না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু অংশে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু জায়গায় এই পদ্ধতিতে চাষ করা হয়, এই পদ্ধতিতে চাষ করা হয়। দেখো প্রায় 40 মিনিট হয়ে গেল, আমি কিন্তু এখনও অবধি, ঠিক আছে, ধানের কত ডিগ্রি টেম্পারেচার, কত তোমার হচ্ছে কি বৃষ্টিপাত লাগবে, মৃত্তিকা কেমন লাগবে, এখনও কিন্তু ঢুকিনি। তাহলে ধান চাষ ফেভারেবল কন্ডিশন ঢোকার আগে ধান চাষ নিয়ে আমরা কত কিছু জানলাম, এগুলো থেকেই তো বেসিক কোশ্চেনগুলো দেবে। ঠিক আছে, তাহলে এটা গেল বপন পদ্ধতি, ঠিক আছে। এইবারে আসবো রোপণ পদ্ধতি বা ট্রান্সপ্ল্যান্টেশন বা প্ল্যান্টেশন যেটাকে বলা হয়। ঠিক আছে, তাহলে রোপণ পদ্ধতি, রোপণ পদ্ধতিতে আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষে এই পদ্ধতিতে সবথেকে বেশি ধানের চাষ করা হয়। কী পদ্ধতি না, এই পদ্ধতিতে প্রথমে তুমি কি করবে, একটি জমির মধ্যেই তুমি ছোট বীজতলা তৈরি করবে। এখানে যেহেতু জলের প্রাপ্যতা বেশি থাকে, বীজতলা তৈরি করবে। বীজতলা মানে হচ্ছে কি, যেখানে ওই ধানটা ছোট ছোট হবে, জমির একটি বড় অংশে তুমি ঘন ঘন আকারে তুমি বীজ ছড়িয়ে সেখানে ওই যে ধানের যে চারা গাছ সেটাকে তুমি তৈরি করবে। এবং এখানে প্রচুর জল লাগে, যখন তুমি এখান থেকে চারা গাছগুলোকে নিয়ে এই পুরো জমিতে লাগাবে, তখন এটাকে পুরোটাই জল দিয়ে, পুরোটাই যেন জল থাকে, শেকড় সহ তাদেরকে তুলতে হবে। এবং এই যে তোমার বাকি যে জমিটা, সেখানেও কিন্তু জল থাকতে হবে, তাহলে সেই জল থেকে এখান থেকে তুলে নিয়ে আসে এখানে ওই চারা গাছগুলোকে এইভাবে পুঁততে হবে। তাহলে এই পদ্ধতিটিকে বলা হয় রোপণ পদ্ধতি। ঠিক আছে, তার মানে আমরা এখানে মনে রাখবো যে এখানে যেখানে আর্দ্র তাপমাত্রা বলার থেকে বলা হয়, এখানে বলা ভালো যে এখানে বৃষ্টিপাত যেখানে বেশি বা জলের প্রাপ্যতা যেখানে বেশি, সেই সমস্ত অঞ্চলে এই পদ্ধতিতে রোপণ বা ট্রান্সপ্ল্যান্টেশন পদ্ধতিতে ধানের চাষ করা হয়। হয়েছে, মানে এখানে বীজতলা তৈরি করা হবে, এখানে ধানটাকে বড় করা হবে অল্প খানিকটা, কয়েক সেন্টিমিটার, ঠিক আছে, সেখানে বড় করা হবে, কি 7 সেন্টিমিটার 8 সেন্টিমিটার মতো বড় হলে সেগুলোকে নিয়ে এসে মেন জমিতে লাগানো হয়। 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার ছাড়া ছাড়া সেগুলোকে লাগানো হয়। ঠিক আছে, এখন এই যে রোপণ পদ্ধতি, এই রোপণ পদ্ধতি সারা বিশ্বব্যাপী এই রোপণ পদ্ধতির প্রচলন সবথেকে বেশি। হচ্ছে গিয়ে মনে রাখবে, তাহলে কিছু কিছু বৈশিষ্ট্য মনে রাখবে যে বিশ্বে এই ধরনের প্রচলন বেশি, এই ধরনের চাষের প্রচলন বেশি, আর এটি উন্নত মানের হয়। ঠিক আছে, উন্নত মানের হয়, যেহেতু তুমি হিসেব নিকেশ করে বীজ ফেলবে, বীজতলা তৈরি করবে, উন্নত মানের হয়, উন্নত মানের পদ্ধতি, সেই জন্য এখানে উৎপাদনটাও যথেষ্ট বেশি হবে। পরবর্তী যে সমস্ত কাজগুলো আছে, সার দেওয়া থেকে শুরু করে বা আগাছা পরিষ্কার থেকে শুরু করে, সেগুলো যেহেতু তুমি হিসাব করে একটা লাগাচ্ছ, ওই জন্য তুমি সহজেই ধান ক্ষেতের মধ্যে ঢুকতে পারবে এবং ঢুকে আগাছাগুলো কিন্তু পরিষ্কার করতে পারবে। এবং যদি বলো এখানে হচ্ছে খরচা বেশি হবে, সেটা একটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ, খরচা বেশি হবে কারণ এখানে লেবার বেশি লাগবে, ধান লাগাতে অনেকজন লাগবে, এখান থেকে বীজতলা থেকে ধানটা তুলে এনে এখানে লেবার অনেক লাগবে লাগাতে। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে গিয়ে এর উৎপাদন হার বেশি।
ঠিক আছে। আর এখানে বলতে ভুলে গেলাম, যেটা হচ্ছে কি এখানে জলের প্রাপ্যতা যেখানে বেশি, জলের প্রাপ্যতা যেখানে বেশি সেইখানে এই পদ্ধতিতে ধান চাষ করা হয়। এই পদ্ধতিতে ধান চাষ করা হয়। ঠিক আছে। তো এটা গেল ট্রান্সপ্লান্টেশন বা রোপণ পদ্ধতি। এরপরে কি আছে, এরপরে ড্রিল পদ্ধতি আছে। দেখো ড্রিল পদ্ধতি কী করা হয়। ড্রিল পদ্ধতি হচ্ছে গিয়ে কিছুই না, ঠিক আছে, এখানে একটা জমি এইভাবে তৈরি করা হয় বা প্রিপেয়ার করা হয়। এই জমি তৈরি করার পর, ঠিক আছে, এখানে 2 থেকে 3 জন লোক লাগে। তারা কি করে, তারা হচ্ছে গিয়ে কিছু দূরে দূরে এরকম ছোটো ছোটো ড্রিল তৈরি করে বা গর্ত ছোটো ছোটো তৈরি করে, এইভাবে গর্ত তৈরি করে। এই গর্তের ভেতর তারা কি ওই ধানের বীজটা বপন করে দেয়। ঠিক আছে, ধানের বীজটা এখানে লাগিয়ে দেয়। এবার এগুলোর থেকেই কিন্তু চারা গাছ হয় এবং এগুলোর থেকেই ফসল পাওয়া যায়। ঠিক আছে, এটা গেলো ড্রিল পদ্ধতি। তাহলে ড্রিল পদ্ধতি মনে রাখবে, এই পদ্ধতি কি করা হয়, 2 থেকে 3 জন লোক লাগে, 2 থেকে 3 জন লোক প্রয়োজন। ঠিক আছে, জমিতে ড্রিল করে ওটা আমি বলছি না, মনে রাখবে এটা এইভাবে পয়েন্টগুলো করো না। ঠিক আছে, যেহেতু লিখেছি 3, এই যে 1, 2, 3 লেখা হয়েছে, এগুলো ABC নাম্বার দিয়ে দেবে তোমরা। এখন উপদ্বীপীয় ভারতের কিছু অংশে উপদ্বীপীয় ভারতের কিছু অংশে এই পদ্ধতিতে চাষ করা হয়। এই পদ্ধতিতে চাষ করা হয়। ঠিক আছে, এটা গেল হচ্ছে কি তোমার ড্রিল পদ্ধতি। এখন দেখো এরপরে আরেকটি পদ্ধতি যেটা আমি বলেছিলাম, সেটা হচ্ছে জাপানিজ মেথড। ঠিক আছে, এখন জাপানিজ মেথডটা বিশেষ করে হচ্ছে গিয়ে এই যে পদ্ধতিটা হচ্ছে গিয়ে তোমার নর্মালি জাপানে সব থেকে বেশি প্রচলিত। ঠিক আছে, জাপানে সব থেকে বেশি এই পদ্ধতিটা প্রচলিত এবং সাকসেসফুল হয়েছে বলে এই পদ্ধতিটাকে জাপানিজ মেথড বলা হয়। তাহলে আমি এখানে লিখি, এখানেই আমি করে দিচ্ছি জাপানিজ মেথড বা জাপানীয় পদ্ধতি। দেখো জাপানীয় পদ্ধতিতে কি করা হয় না, অবশ্যই এখানে জল বেশি লাগবে। ঠিক আছে, এখানে কি করা হয় জাপানিজ পদ্ধতিতে না, হাই ইয়েল্ডিং ভ্যারাইটিসের যে সমস্ত সিডসগুলো আছে সেগুলো বপন করা হয়। এখন আমরা গ্রিন রিভলিউশনে আলোচনা করেছিলাম যে এই হাই ইয়েল্ডিং ভ্যারাইটিসের যে সিডসগুলো আছে সেগুলোর জন্য প্রচুর জল, তাদের খিদে প্রচুর, তারা জল খাবার প্রচুর খায়, তারা সারও প্রচুর খায়। সুতরাং এটাকে লাগাতে গেলে জল দিতে হবে, তার সাথে প্রচুর পরিমাণ সার, উন্নত মানের যে সমস্ত সার আছে সেগুলো কিন্তু দিতে হবে। এখন এই জাপানীয় যে পদ্ধতি জাপানিরা প্রথম অ্যাডপ্ট করেছিলেন, এটা হচ্ছে গিয়ে এই যে রোপণ পদ্ধতিতে এরা কিন্তু ফলো করে, বা রোপণ পদ্ধতি জাপান কিন্তু ফলো করে। তার মানে বীজতলা তৈরি করা হয়, সেই বীজতলাতে কি লাগানো হয়, উন্নত হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস লাগানো হয় এবং সেখান থেকে সার দেওয়া তাতে শুরু করা হয় যাতে প্রোডাকশনটা বেশি পাওয়া যায়। এবং এই যে পদ্ধতিটা, এটা জাপানের কিছু পাহাড়ি বা পার্বত্য অঞ্চল এবং তৎসংলগ্ন যে প্লেন এরিয়াগুলো আছে, কোস্টাল এরিয়া যে পাশাপাশি যে তোমার এরিয়াগুলো আছে, সেখানেও কিন্তু এই ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়। এবং এই পদ্ধতি অবলম্বন করে সেখানে হচ্ছে কি হেভি ডোজ অফ ফার্টিলাইজার, মানে প্রচুর পরিমাণে সার সেখানে দেওয়া হয়। ঠিক আছে, এবং সার দেওয়ার ফলে কী হয়, এখানে প্রোডাকশনটাও কিন্তু প্রচুর হয়। ঠিক আছে, এই ধরনের পদ্ধতিকে জাপানীয় পদ্ধতি বলা হয়। বর্তমানে ভারতে কিছু জায়গায়, যেমন উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের কিছু জায়গাতে বর্তমানে ভারতে এই পদ্ধতি অবলম্বন করার চেষ্টা চলছে। মানে উন্নত মানের, এটা লিখছি না। ঠিক আছে, তার মানে হচ্ছে কি তোমার ভারতে
এই পদ্ধতিতে যে হাই ইয়েল্ডিং ভ্যারাইটিসের যে সমস্ত সিডসগুলো আছে সেই সিডসগুলো তার সাথে উন্নত মানের সার, তার সাথে হচ্ছে গিয়ে জলের প্রচুর পরিমাণ জল, এবং প্রতি হেক্টর থেকে যাতে আরও প্রোডাকশনটা বেশি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে নিয়ে আসা হয়, তার একটা প্রচেষ্টা কিন্তু চালানো হচ্ছে। তাহলে এই পর্যন্ত হলো গিয়ে তোমার ধানের যে প্রকারগুলো আছে এবং ধান রোপণের যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো হয়েছে। এইবারে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে গিয়ে ধান চাষের অনুকূল পরিবেশ। দেখো, ধান চাষের অনুকূল পরিবেশ থেকেও কিন্তু দু একটি কোশ্চেন তোমাদের পরীক্ষাতে দিয়ে দিতে পারে। কী কী দিতে পারে না, টেম্পারেচার কত হতে পারে, বৃষ্টিপাত কত হতে পারে, সেখানের মৃত্তিকাটা কীরকম হতে পারে। ঠিক আছে, এখন দেখো, ধান চাষ কিন্তু উর্বর জমিতে হয়। তাহলে ধান চাষের, আমরা যদি ভারতের ধান চাষ দেখি তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের যে গাঙ্গেয় সমভূমি অঞ্চল আছে, সেই গাঙ্গেয় সমভূমি অঞ্চলে ধানের প্রচুর পরিমাণে চাষ হয়। তৎসংলগ্ন যে ইউপি বলো, বিহার বলো, তার সাথে পশ্চিমবঙ্গ, অবশ্যই পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করে থাকে পশ্চিমবঙ্গ বলো, বা তামিলনাড়ুর যে গোদাবরীর যে ডেল্টা আছে বা কাবেরী যে সমস্ত যে অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলোতে বিশেষ করে যেগুলো পলল সমভূমি অঞ্চল, সেই সমস্ত অঞ্চলে ধানের চাষ সবথেকে বেশি হয়। ঠিক আছে, তাহলে ধান চাষের প্রথম পয়েন্ট করবে ধান চাষের অনুকূল অবস্থা। প্রথমেই জলবায়ু, আমি কি বলেছিলাম প্রথমেই, কোন জলবায়ুতে হয় না ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ক্রান্তীয়, এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। মৌসুমী জলবায়ু অক্ষাংশ আমি বলে দিয়েছিলাম কত না 8 ডিগ্রি থেকে 30 ডিগ্রি নর্থ, 8 ডিগ্রি থেকে 30 ডিগ্রি নর্থের মধ্যে এর চাষটা বেশি হয়, যেখানে মৌসুমী বায়ুর আনাগোনা লেগে থাকে সেখানে চাষ হয়। জলবায়ুর আন্ডারে প্রথমেই থাকবে উষ্ণতা, এটা গেল অঞ্চলটা। এবার হচ্ছে উষ্ণতা, ধানে টেম্পারেচার বেশি লাগে, মনে রাখবে কত, 21 থেকে 27 ডিগ্রি। তবে মনে রাখবে 21 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তবে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রাতেও কিন্তু ধানের চাষ হয়ে থাকে। এটা গেল উষ্ণতা, আর এখানে কিছু করার দরকার নেই। এইবার আসবে বৃষ্টিপাত। কি আসবে? বৃষ্টিপাতে আসবে। বৃষ্টিপাত কত? বৃষ্টিপাত মনে রাখবে 100 থেকে 200 সেন্টিমিটার কিন্তু লাগবেই, এর কমে কিন্তু হবে না। এরপরে যেমন 27 ডিগ্রির বেশি থাকে, সেরকম 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতও কিন্তু ধানের চাষ হয়। ঠিক আছে, এখন এখানে মনে রাখবে 100 সেন্টিমিটারের জল যদি বৃষ্টিপাত যদি কমে যায় তখন কিন্তু হবে না। আবার ধরো এখানে প্লাবন ভূমিতে কিন্তু চাষ হবে। প্লাবন ভূমি যেখানে জল গড়িয়ে যায় বা জল প্লাবিত হয়, সেখানে ধান ভালো জন্মায়। ঠিক আছে, তার মানে হচ্ছে গিয়ে ধান চাষের জন্য জল কিন্তু লাগবেই। ঠিক আছে, শুধুমাত্র পাকার সময়, ধান যখন পাকবে সেই সময়টা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, ঝলমলে আবহাওয়া প্রয়োজন, কারণ বৃষ্টিপাত হলে তো ফসলটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে না। আর এখানে একটা জিনিস মনে রাখবে উষ্ণতাতে, যে 17 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি কমে যায় তাহলে কিন্তু ধান চাষ ভালো হবে না। কত? 17 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি কমে যায় তাহলে কিন্তু ধান চাষ ভালো হবে না। এগুলো গেল উষ্ণতা, মৃত্তিকা, জলবায়ু গেল। এইবারে এটা 1 নাম্বার গেল, এটা এ লিখলাম, হয়েছে। বিতে কি থাকবে? বিতে মৃত্তিকা। দেখো, মৃত্তিকাতেও কিন্তু তোমাদের কোশ্চেনে আসে। মনে রাখবে মৃত্তিকা কেমন হওয়া প্রয়োজন না, মৃত্তিকা হচ্ছে গিয়ে, মৃত্তিকা সবথেকে গুরুত্বপূর্ণ একটা এলিমেন্টস ধান চাষের জন্যে। বিশেষ করে নদী অববাহিকা, বদ্বীপ অঞ্চলে কোন ধরনের মাটি দেখা যায় না, এখানে উর্বর পলি মাটি দেখা যায়। তাহলে আমরা বলতে পারি যে উর্বর পলি মাটিতে সবথেকে ভালো জন্মায়। হ্যাঁ, মাটিতে যদি কাদার ভাগ থাকে, মানে এঁটেল মাটি থাকলে ধান চাষ ভালো হয়। মানে এঁটেল মাটি কী করে? জলটাকে যেতে দেয় না, জলটা ধানের গোড়াতে রেখে দেয়। ঠিক আছে, তাহলে মৃত্তিকা মনে রাখবে এঁটেল মাটিতে ধানের চাষ ভালো হয়, এটা একটা গেল। 2 নম্বর কি? প্রকৃত যদি বলা হয়, প্রকৃত কোন মৃত্তিকায় ধানের চাষ ভালো হয়? প্রকৃত সাধারণত দোআঁশ মৃত্তিকায়, যেটাতে বালি এবং মাটি সমান সমান থাকে, তাই তো, তাকে দোআঁশ মৃত্তিকা বলে, উর্বর। ঠিক আছে,
তবে দোআঁশ মাটি থাকলেও দোআঁশ মাটির নিচে, এই যে দোআঁশ মাটি আছে, দোআঁশ মাটির নিচে যেমন এঁটেল মাটির একটি স্তর থাকে, তাহলে কী হবে, জলটাকে যেতে দেবে না, জলটার ওপরে কিন্তু আটকে থাকবে। আমরা জানি ধান চাষের ক্ষেত্রে যদি জল গাছের গোড়ায় আটকে থাকে বা দাঁড়িয়ে থাকে, তাহলে কিন্তু ধান চাষের পক্ষে উপযোগী। ঠিক আছে, এটা গেল মৃত্তিকা। এবারে আমরা আসবো, সেটা হচ্ছে জমির অবস্থা। জমি কেমন হওয়া দরকার, জমির অবস্থা কেমন হতে হবে। এখন জলকে যদি দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে ঢাল থাকলে কি হবে, তাহলে জমিকে সমতল হতে হবে। জমি সমতল থাকলেই গাছের গোড়ায় কিন্তু জল আটকে থাকবে। সুতরাং জমি সমতল হতে হবে। তার জন্য দেখবে যেগুলো পাহাড়ি অঞ্চল, সেখানে ধাপ করে সমান করা হয়, সমান করে তারপরে ধানের চাষ করা হয়। ঠিক আছে, এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এগুলো গেল প্রাকৃতিক অবস্থা। তাহলে এগুলো টোটালটা কি গেল, টোটালটা গেল প্রাকৃতিক অবস্থা বা প্রাকৃতিক অবস্থা। দুটো অবস্থা হয়, একটা প্রাকৃতিক হয়, একটা অর্থনৈতিক হয় বা সাংস্কৃতিক হয়, বা মানুষ যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করবে, তার মানে হচ্ছে কি এগুলো প্রাকৃতিক গেল। এইবারে প্রাকৃতিকের পর আসবে যেটা অর্থনৈতিক। অর্থনৈতিক অবস্থার মধ্যে প্রথমে কি লেবার লাগবে। ধান চাষের ক্ষেত্রে আমরা জানি শ্রমিকের একটা গুরুত্ব রয়েছে, যেখানে আমাদের এখানে লেবার ইন্টেন্সিটি বেশি। জমির তোমার হচ্ছে কি তোমার যেহেতু জমির পরিমাণ ছোট, এখানে যন্ত্রের প্রয়োগ ঠিকঠাকভাবে করা যাবে না, সেই জন্য এখানে লেবারের প্রচুর পরিমাণ লেবার লাগবে। যেমন ধান লাগানো থেকে শুরু করে, ধান ঝাড়াই থেকে শুরু করে, মাড়াই থেকে শুরু করে প্রভৃতির জন্য সুদক্ষ বা সুলভ শ্রমিকটা লাগবে। এই জন্য যে সমস্ত অঞ্চলে ঘন বসতিপূর্ণ, যেমন সমভূমি অঞ্চল, সেই সমস্ত অঞ্চলে কিন্তু উন্নতি লাভ করেছে ধান চাষ। তারপরে কি থাকবে, শ্রমিকের পর থাকবে কি মূলধন। এগুলো আর আলোচনা করার কিছু নেই। মূলধন মানে ধান চাষ করতে গেলে তো মূলধন লাগবেই। শ্রমিকের বেতন আছে, কীটনাশক আছে, উচ্চ ফলনশীল বীজ নিয়ে আসতে হবে, জলসেচ করতে হবে। এই সমস্তর জন্য কিন্তু প্রচুর পরিমাণে খরচা একটা থাকে, প্রচুর পরিমাণে না হলেও একটা মিনিমাম তো খরচা থাকে। এরপর হচ্ছে পরিবহন। দেখো, মানে ধানটা তুমি যখন বাড়িতে নিয়ে আসবে, ধানটা বিক্রি করতে হবে, বাজারে নিয়ে যেতে হবে। ঠিক আছে, সুতরাং উন্নত পরিবহন ব্যবস্থা কিন্তু থাকা বাঞ্ছনীয়। ভারতের বেশিরভাগ জায়গাতে কিন্তু উন্নত পরিবহন ব্যবস্থা নেই। তাহলে পরিবহন ব্যবস্থা বেশিরভাগ জায়গায় হচ্ছে কাঠের রাস্তা, মানে গরুর গাড়ি আছে বা উঁটে টানা গাড়ি আছে বা গাধাই টানা গাড়ি আছে। পরিবহন ব্যবস্থা ভারতে এখনও পর্যন্ত সেইভাবে উন্নত হতে পারেনি। গ্রামের দিকে যে সমস্ত অঞ্চলে ধানের চাষগুলো সীমাবদ্ধ আছে, সেই সমস্ত অঞ্চলে রাস্তাঘাট সেইভাবে এখনও উন্নত হতে পারেনি। তার জন্য হচ্ছে গিয়ে সেই সমস্ত ধানগুলোকে বা প্রোডাকশন করার পর যখন তুমি ধানটাকে বাড়িতে নিয়ে আসো এবং সেটাকে বাজারে বিক্রির জন্য নিয়ে যেতে হয়, তখন খরচা কিন্তু অধিক পড়ে যায়। তারপর হচ্ছে প্রযুক্তিবিদ্যা। ধান চাষের ক্ষেত্রে আউশ আমন ভরে এখন বর্তমানে কি উন্নত মানের বীজ চলে এসছে, উন্নত মানের যন্ত্র চলে এসছে। ঠিক আছে, উন্নত মানের প্রযুক্তিবিদ্যা তোমার হচ্ছে গিয়ে কিছু প্রযুক্তির উপর ভিত্তি করে ধানকে এখন সারা বছরই কিন্তু চাষ করা হচ্ছে। চাহিদা দেখো, চাহিদা কি, ধানের যদি চাহিদা না থাকে, আমরা জানি বিশ্বব্যাপী প্রায় ধানের একটা চাহিদা রয়েছে, রাইসের চাহিদা রয়েছে। ওই জন্য হচ্ছে গিয়ে তোমার খাদ্যশস্য হিসাবে ধানের সবথেকে বেশি চাহিদা আছে। স্বাভাবিকভাবেই ধান চাষ কিন্তু সেইভাবে অগ্রাধিকার পায়। এগুলো গেল হচ্ছে গিয়ে অর্থনৈতিক বা ইকোনমিক কন্ডিশন। এগুলো হচ্ছে ধান চাষের অনুকূল অবস্থা। এগুলো আলোচনা করার কিছু নেই। এইবারে যেগুলো আলোচনা করা অল্প বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউশন, মানে ধান চাষ কোথায় বেশি হয়, কোথায় কম হয়। ঠিক আছে, মনে রাখবে ধান চাষ আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, উৎপাদন, আমি যদি এইভাবে লিখি, উৎপাদন, ধান চাষের উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে কে না, প্রথম স্থান অধিকার করে আছে হচ্ছে গিয়ে, আমরা বিশ্বের আলোচনা করছি না, আমরা যেহেতু ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ছি, ভারতের ভূগোল যেহেতু পড়ছি, আমরা ভারতের রেসপেক্টিভ আলোচনা করব। ঠিক আছে, এখানে মনে রাখবে ভারতের যে পশ্চিমবঙ্গ আছে, সেই পশ্চিমবঙ্গ হচ্ছে গিয়ে তোমার প্রথম স্থান অধিকার করে থাকে। ঠিক আছে, পশ্চিমবঙ্গ উৎপাদনের প্রথম স্থান অধিকার করে টোটাল প্রোডাকশনের। ঠিক আছে, প্রায় 14.3% হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ থেকে আসে। টোটাল রাইস প্রোডাকশন কত, সারা ভারতের রাইস প্রোডাকশন হচ্ছে 12.8%, মানে সারা বিশ্বের মধ্যে ভারত এত প্রোডাকশন করে। এর মধ্যে 14%, মানে এটা যদি 100 হয়, তার 14%, 14.33 একাই হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, পশ্চিমবঙ্গ
যেমন হচ্ছে গিয়ে ধান উৎপাদন করে থাকে। পশ্চিমবঙ্গে মনে রাখবে আউশ, আমন, বোরো এই 3 ধরনের ধান হয়। এবং বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, তার সাথে পূর্ব মেদিনীপুর, বীরভূম, 2 দিনাজপুর, কোচবিহার এই সমস্ত জায়গাগুলো, হুগলি, জলপাইগুড়ি, মানে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই কিসের চাষ হয়? পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই হচ্ছে কি তোমার ধানের চাষ হয়ে থাকে। বেশি করে পশ্চিমবঙ্গের বিশেষ জায়গাতে নয়, পশ্চিমবঙ্গের প্রায় বেশিরভাগ জায়গাতেই তোমার ধান চাষ হয়ে থাকে। ঠিক আছে, এরপরে আবার পশ্চিমবঙ্গের পরে আবার ইউপি আছে। ঠিক আছে, এই জায়গাগুলো আর নতুন করে বলার কিছু নেই। পাঞ্জাব আছে, ঠিক আছে, পাঞ্জাব আছে, তারপর অন্ধ্রপ্রদেশ আছে, তেলেঙ্গানা আছে, ঠিক আছে, আসাম, এই সমস্ত জায়গাগুলো আছে। এগুলো ডিস্ট্রিবিউশনগুলো একবার করে দেখে নেবে, ব্যাস তাহলেই হবে। এখানে আর কিছু, তামিলনাড়ুর কোথায় কোথায় দেখা দেয় এগুলো আছে, তামিলনাড়ুর কোথায় তোমার হচ্ছে কি ধানের পাওয়া যায়। ঠিক আছে, এবার বিশ্বব্যাপী যদি আমরা তোমার আমদানি এবং রপ্তানি, এবার কিছু কিছু ধানের, আচ্ছা তার আগে ধানের কিছু সমস্যা আছে সেগুলো একটু বলে নিই। ঠিক আছে, ভারতের ধান চাষের সমস্যা, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। তাহলে ভারতের ধান চাষের সমস্যা, ডিস্ট্রিবিউশনগুলো এবার দেখে নেবে, কোন কোন রাজ্যের কোন কোন জায়গাতে হয় সেগুলো দেখে নেবে। তাহলে ধান চাষের সমস্যা আমরা দেখি, ধান চাষের সমস্যা কী কী আছে বর্তমানে। ধান চাষের কী কী সমস্যা আছে না, প্রথম সমস্যা হচ্ছে গিয়ে দেখবে হেক্টর প্রতি আমাদের উৎপাদন কম হয়। হেক্টর প্রতি উৎপাদন কম, কেন উৎপাদন কম হয়? মাথা পিছু হচ্ছে কি তোমার এখানে উৎপাদন বেশি, হেক্টর প্রতি কম হয়। জমির পরিমাণ ছোট, আমরা সেইভাবে সার প্রয়োগ করি না, আমরা হচ্ছে গিয়ে সেই রকমভাবে উন্নত মানের বীজ ব্যবহার করি না, ঠিক সময় জলসেচ করি না, বিভিন্ন কারণের জন্য হচ্ছে গিয়ে হেক্টর প্রতি উৎপাদন কম হয়েছে। তারপরে 2 নম্বর হচ্ছে গিয়ে যারা কৃষক, এই যে ধান চাষ থেকে এখন ভারতীয়রা মুখ ফিরে নিচ্ছেন। কেন কৃষকরা মুখ ফিরে নিচ্ছেন? কারণ ধান কৃষক যেহেতু চাষ করছেন তার কিন্তু ন্যায্য মূল্য পায় না, ওই জন্য বিশেষ করে দেখবে আন্দোলন হচ্ছে। ঠিক আছে, পাচ্ছে না বলে কৃষকদের মধ্যে সুইসাইড, বা কৃষকরা ঋণ ধার করে চাষ করছে, ব্যাংকের লোন শোধ করতে না পারে তারা সুইসাইড করে নিচ্ছে। তাহলে ভারতের কৃষকরা ন্যায্য মূল্য পান না। 3 নম্বর হচ্ছে কি তোমার হচ্ছে গিয়ে সংরক্ষণের অভাব। ঠিক আছে, সংরক্ষণের অভাব, কৃষকদের কাছে সেই রকম সংরক্ষণের কোনো অভাব নেই, সংরক্ষণের অভাব রয়েছে, তারা ঠিকঠাকভাবে সেই ধানটাকে সংরক্ষণ করে রাখতে পারে না, ধানের মধ্যে পোকা চলে আসে, গন্ধ চলে আসে, তো সেটার মধ্যে কোয়ালিটিটা অনেকটা কমে যায়। এরপরে হচ্ছে কি তোমার জমির বন্টন সেইভাবে নেই। ঠিক আছে, জমির বন্টন সুষ্ঠুভাবে নেই। ঠিক আছে, মানে জমি কারুর কাছে বেশি আছে, কারুর কাছে কম আছে, কৃষকদের কাছে জমি, যারা প্রান্তিক কৃষক তাদের কাছে জমির পরিমাণ কম রয়েছে, তার ফলে আলটিমেট প্রোডাকশনটা তুলনামূলকভাবে কম হয়েছে। যদিও ভারত সরকার এখন বর্তমানে কী করেছে, বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা কৃষকদের যে ন্যায্য মূল্য যাতে তারা ধান বিক্রি করে পায় সেই দিকে নজর দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে কি তোমার ধান চাষের ধান চাষের সমস্যা। দেখো গণ্ডগোল হয়েছে, ধান চাষের সমস্যা। ঠিক আছে, এখন আরও দুটো তোমাদেরকে আমি আলোচনা করে দেবো, আরও 2-3টা আমি যে কৃষিজ ফসল আছে সেই ফসলগুলো আলোচনা করে দেবো। বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি তোমরা আমি যেভাবে করছি সেইভাবেই কিন্তু পড়বে। ঠিক আছে, সেইভাবেই পড়বে। গমটা আমি আলোচনা করে দেবো, তার সাথে জোয়ার বা মিলেটসের যে সমস্ত ব্যাপারগুলো আছে, পাটের যদি কিছুটা আছে সেটা আমি আলোচনা করে দেবো। ঠিক আছে, আর এগুলো তোমরা নোট করে দেবো। আর এখানে কী করবে, ধানের গোলা কাকে বলা হয়, পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয়, বিশ্বের ধানের গোলা কাকে বলা হয়। ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো একটু বই থেকে দেখে নেবে, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি।